চিত্রা মা চাটা উপরে দিয়ে আয় তো। চিত্রা বারান্দা বসে নখ কাটছিল। বা হাতের করে আঙুলে একটা নখ ভেঙেছে। ভাঙা নখ রিপেয়ার করা সহজ ব্যাপার না। তার সমস্ত মনোযোগ সেই নখে। নখটা এমনভাবে কাটতে হবে যেন ভাঙাটা চোখে না পড়ে। চিত্রা মায়ের দিকে না তাকিয়ে বলল, দেখছো না মা, একটা কাজ করছি। সুমা বিরক্ত গলায় বললেন, কাজটা 1 মিনিট পরে করলে হয় না? চিত্রা বলল, হয় না। উপরে চা নিয়ে যাচ্ছে, আমার কাজটা অনেক বেশি জরুরি। তাছাড়া উপরে চা নিয়ে যেতে আমার ভালো লাগে না। সুমা অবাক হয়ে বললেন, কেন? যাবে চাচা সারাক্ষণ জ্ঞানের কথা বলেন, পড়া জিজ্ঞেস করেন, ইংলিশ ট্রান্সলেশন জিজ্ঞেস করেন। আমার অসহ্য লাগে। তুই তো তার সঙ্গে বেশ হাসিমুখে কথা বলিস। আমি সবার সঙ্গে হাসিমুখে কথা বলি, অপছন্দের মানুষদের সঙ্গে আরো বেশি হাসিমুখে বলি, যাতে তারা বুঝতে না পারে। আমি খুব চমৎকার অভিনেত্রী। যাদের সঙ্গে আমি খারাপভাবে কথা বলি, বুঝতে হবে তাদের আমি খুব পছন্দ করি, যেমন তুমি। সুমা বিরক্ত মুখে চায়ের কাপ নিয়ে চলে যাচ্ছেন। সকালবেলায় কাজের সময় চিত্রায় বকবকানি শোনার কোনো অর্থ হয় না। মেয়েটার কথাবার্তা, কাজের কোনো ঠিক ঠিকানা নেই। বারান্দায় বসে নখ কাটছে, কাটা নখ ছড়িয়ে থাকবে, সে উঠে চলে যাবে। চা ঠান্ডা হচ্ছে, সুমা উপরে পাঠানোর কোনো ব্যবস্থা করতে পারছে না। কাজের মেয়েটা জ্বর এসছে, সে কাঁথা মুড়ি দিয়ে কুকু করছে। রশিদকে পাঠিয়েছেন বাজার। 1 কাপ চা উপরে পাঠানোর লোকের অভাবে নষ্ট হবে। তার মনটা খুঁতখুত করছে। অপচয় তার একেবারে সহ্য হয় না। তিনি চায়ের কাপে চুমুক দিলেন। চা তার পছন্দের পানীয় না। চা খাবার পর মুখ মিষ্টি হয়ে থাকে। মিষ্টি ভাবটা কিছুতে যায় না। চিত্রের নখ কাটটা শেষ হয়েছে, তার মুখ হাসি হাসি। তার অভিনয়টা ভালো হয়েছে। বা সত্যি সত্যি ধরে নিয়েছেন সে চাটাকে খুব অপছন্দ করে। সামান্য 1 কাপ চাও সে উপরে নিয়ে যেতে রাজি না। অথচ সে ছটফট করছে, কারণ 11টা প্রায় বাজে। এখনো অদ্ভুত মানুষটার সঙ্গে তার দেখা হয়নি। এখন সে নিশ্চিত মনে চা নিয়ে উপরে যেতে পারবে। খুব কম করে হলো 1 ঘন্টা কথা বলতে পারবে। চিত্রে রান্নাঘরে ঢুকলো। বিরক্ত বিরক্ত মুখ করে বলল, মা চা দাও, নিয়ে যাচ্ছি। সুমা গম্ভীর গলায় বলেন, তোকে নিতে হবে না। অন্য একজনের চা তুমি চুকচুক করে খেয়ে ফেলেছ। আশ্চর্য। শুধু শুধু কথা বলিস না তো। চিত্র হঠাৎ গম্ভীর হয়ে বললাম, মা শুনো, আমি 1 ঘন্টার জন্য ছাদে যাচ্ছি। ছাদে হাঁটাহাঁটি করবো। এই 1 ঘন্টা কেউ যেন আমাকে বিরক্ত না করে। আর শুনো, তুমি আর 1 কাপ চা বানিয়ে দাও। আমি জ্ঞানী চাচার জন্য নিয়ে যাচ্ছি। তোকে চা দিয়ে আসতে হবে না। অবশ্যই হবে। না দেওয়া পর্যন্ত আমার মনে একটা অপরাধবোধ কাজ করবে। সারাক্ষণ মনে হবে, আহা, আমার জন্য বেচারা চা খাওয়া থেকে বঞ্চিত হলো। অপরাধবোধ থেকে হবে গিল্ট কমপ্লেক্স। সেখান থেকে জটিল জটিল সব ধরনের মনের রোগ তৈরি হবে। তারপর একদিন দেখা যাবে আমি ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছি। আমার মাথার ঘিলু চারদিকে ছিটকে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। তুই সারাক্ষণ এত কথা বলিস কিভাবে? ছোটবেলায় তো এরকম ছিলি না। ছোটবেলায় কিরকম ছিলাম, হাবা টাইপের? আর কথা বলিস না তো। তুমি আমার সামনে থেকে সরো তো মা, আমি চা বানাবো। আমার নিজেরও চা খেতে ইচ্ছে করছে। জ্ঞানী চাচার জন্য 1 কাপ নিয়ে যাব। অপরাধবোধ থেকে মুক্ত হব। ভালো কথা মা, আমার হাতে কাটা নখগুলো সারা বারান্দায় ছড়ানো। কাউকে দিয়ে পরিষ্কার করিও, নয়তো তুমি আমার সঙ্গে খেচখেচ করবে। চুপ করতো। চিত্রা খিলখিল করে হেসে উঠল। সে চায়ের কাপে চা ঢালছিল। হাসির কারণে চা চারিদিকে ছড়িয়ে গেল। ধমক দেওয়ার বদলে সুরমা মুগ্ধ চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা এত সুন্দর। পিঠময় চুল ছড়িয়ে সে বসে আছে। ঘর আলো হয়ে আছে। সুরমা বুক ধরফর করতে লাগলো। এত সুন্দর হওয়া ভালো না। মা, কি তোমার কি ধারণা আমার জ্ঞানী চাচা বোকা না বুদ্ধিমান? বোকা হবে কেন? এসব কি ধরনের কথা? একমাত্র বোকারাই সারাক্ষণ জ্ঞানীর মতো কথা বলে। এজন্যই আমার ধারণা তিনি বেশি বোকা। শুধু চা নিয়ে যাচ্ছিস কেন? বিস্কিট নিয়ে যা। আমি বিস্কিট নিতে পারবো না। তুই চা নিয়ে উঠে চলে গেল। সুরমা গেলেন বারান্দা ছড়িয়ে থাকা নখ পরিষ্কার করতে। বারান্দা চকচকে পরিষ্কার নখের একটা কোনাও কোথাও পড়েনি। মেয়েটা কি যে করে, মায়ের সঙ্গে ফাজলামি। রশিদ বাজারে নিয়ে এসেছে। তিনি বাজার তুলতে গেলেন। রশিদকে দিয়ে একটা প্লেট করে বিস্কিট উপরে পাঠাতে হবে। কথাটা মনে থাকতে হয়। তার কিছুই মনে থাকে না। বাজার তুলতে তুলতে আসল কথাটাই ভুলে যাবে। পুঁইশাকের বড় বড় পাতা আনতে বলেছিলেন। এনেছে কিনা কে জানে। হয়তো ভুলে বসে আছে। চিটে বাবা ইলিশ পাতুরি খেতে চেয়েছিল। সরিষা আনা দরকার ছিল। পুরানো সরিষার তিতকুট ভাব হয়। পাতুরি বানালে জাবেদ সাহেবকে পাঠাতে হবে। ভালো মন্দ রান্নার সময় ভদ্রলোকের কথা মনে হয়। শেষ পর্যন্ত পাঠানো হয় না। আসল সময় ভুলে যান। সময় মনে হলো ডায়াবেটিসের সঙ্গে জরুরি বিষয় ভুলে যাবার একটা সম্পর্ক আছে। ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে এরকম হচ্ছে। না, আজ জাবেদ সাহেবের খাবার পাঠাইতেই হবে। জাবেদ আলী সুরমাদের 3 তলা বাড়ির ছাদে থাকেন। ছাদে চিত্রে বাবা আজিব সাহেব বাথরুম সহ একটা ঘর বানিয়েছিলেন। গেস্ট রুম। গেস্ট এলে ছাদে থাকার মূল বাড়ির সঙ্গে সম্পর্ক থাকবে না। মাঝে মাঝে নিজেরাও থাকবেন। বৃষ্টি বাদলের দিনে ছাদে চিলেকোঠায় থাকতে ভালো লাগে। সেই পরিকল্পনা কাজে লাগলো না। আজিজ সাহেবের মাথায় অর্থকরী পরিকল্পনা খেলা করতে লাগলো। ছাদের ঘরটা ভাড়া দিলে কেমন হয়?
নিচ্ছাট টাইপের ভাড়াটে পাওয়া গেলে প্রতি মাসে হেসে খেলে 2,000 টাকা পাওয়া যাবে, বছরে 24,000, 10 বছরে 2,40,000। আজিজ সাহেব একরুম ভাড়া হবে এমন একটা বিজ্ঞাপন দিলেন। বর্তমানে ভাড়াটে জাবেদ আলী সেই বিজ্ঞাপনের ফসল। ভদ্রলোকের বয়স 53, ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য পড়াতেন। ভালো না লাগায় ছেড়ে দিয়েছেন। বর্তমানে বই পড়া এবং লেখালেখি ছাড়া কিছুই করেন না। এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে হাসি মুখে বলেন, যেভাবে বেঁচে আছি এইভাবে আরো 10 বছর বেঁচে থাকার মতো অর্থ আমার আছে। 10 বছর বেশি বেঁচে থাকবো বলে মনে হয় না। যদি বেঁচে থাকি তখন দেখা যাবে। আদর্শ ভাড়াটে বলে যদি পৃথিবীতে কিছু হয়ে থাকে, জাবেদ আলী তাই। তিনি কোথাও যান না, কেউ তার কাছে আসে না। দুপুর বা মধ্যরাতে হঠাৎ টেলিফোন করে কেউ বলে না, আপনাদের সাথে যে ভদ্রলোক থাকেন জাবেদ আলী, তাকে একটু ডেকে দিন না। শুরুতে আজিজ সাহেব বলে দিয়েছেন, ভাই মাসের 2 তারিখে ভাড়া দিয়ে দেবেন। 1 বছর হয়ে গেল জাবেদ আলী তাই করছেন। খামে ভর্তি করে 20টা 100 টাকার নোট দিচ্ছেন। প্রতিটি নোট নতুন, কোনো ময়লা নোট বা স্কচ টেপ লাগানো নোট তার মধ্যে নেই। ভাড়াটে নানা অভিযোগ থাকে, এই ভদ্রলোকের কোনো অভিযোগও নেই। একবার পানির মেশিন নষ্ট হয়ে যাওয়ায় 3 দিন পানি ছিল না। তিনি কাউকে কিছু বলেননি। একতলা থেকে বালতি করে পানি এনেছেন। সুরমা দেখতে পেয়ে ছুটে এসেছিল। চোখ কপালে তুলে বলেছিলেন, এ কি, আপনি পানি তুলবেন কেন? আমার ঘরে 3টা কাজের মানুষ, বললেই পানি তুলে দেবে। জাবেদ আলী বলছিলেন, ভাবি, আমি নিজেও একজন কাজের মানুষ। সামান্য 1 বালতি পানি উপরে তোলার সামর্থ্য আমার আছে। যেদিন থাকবে না সেদিন আপনাকে বলবো। আজিজ সাহেব পৃথিবীর কোনো মানুষকে বিশ্বাস করেন না, পছন্দ করেন না। তার ধারণা আল্লাহ তাআলা মানুষকে বদ হিসেবে বানিয়েছেন। ভালো চাওয়া নিজের চেষ্টায় হয়, কিছুদিন ভালো থাকার পর আবার নিজের বদ ফরমে ফিরে যায়। সে আজিজ সাহেবেরও ধারণা জাবেদ আলী মানুষটা খারাপ না। সুরমা পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করেন। তার ধারণা জাবেদ আলী মানুষ হিসেবে শুধু ভালো না, অসাধারণ ভালো। শুধু একটু দুঃখী। তা তো হবেই, ভালো মানুষের দুঃখী দুঃখী হয়। ভদ্রলোকে একটা মাত্র মেয়ে, ইন্টারমিডিয়েট পড়তে পড়তে বিয়ে করে স্বামীর সঙ্গে চলে গেল ভার্জিনিয়া। বাবা একা পড়ে রইল দেশে। বাবা এবং মেয়ের দেখা হবে কিনা কে জানে। সুরমা একবার কথায় কথায় জিজ্ঞেস করেছেন, আচ্ছা ভাই, স্ত্রী মারা যাবার পর আপনি আবার বিয়ে করলেন না কেন? বিয়ে করলে তো আবার এই কষ্টটা হতো না। একা একা পড়ে আছেন, ভাবতেই খারাপ লাগে। ভদ্রলোক হাসি মুখে বলেছেন, ভাবি, এটা একটা বড় ধরনের বোকামি। ব্যাপারটা আপনাকে বলি। আমার মেয়ের জন্মের পর স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ অবস্থায় এক রাতে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, শুনো, তুমি আমাকে একটা কথা দাও, যদি আমি মরে টরে যাই তুমি কিন্তু বিয়ে করতে পারবে। আমি ঘুমের ঘরে ছিলাম, বলে ফেললাম আচ্ছা, বলেই ভেসে গেছি। বেচারি তার মাসখানিক পর মারা গেল। আমি ঝুলিয়ে গেলাম। হা হা হা। সুরমা বিস্মিত হয়ে বললেন, হাসছেন কেন? এর মধ্যে হাসির কি আছে? ঘুমের ঘরে একটা কথা বলে কেমন ফেসে গেলাম দেখেন না, এজন্যই হাসছি। ভাই, আপনি বড় আশ্চর্য লোক। আমি মোটেই আশ্চর্য লোক না ভাবি, আমি খুব সাধারণ লোক। বেশ সাধারণ বলেই বোধহয় আশ্চর্য মনে হয়। আপনার স্ত্রী কি খুব সুন্দরী ছিলেন? সুন্দরী ছিল কিনা বলতে পারছি না, তবে অপুষ্টিজনিত কারণে বাঙালি মেয়েদের চেহারায় একটা মায়া মায়া ভাব থাকে। সেই মায়া ভাবটা ডাবল পরিমাণে ছিল, এইটুকু বলতে পারি। তার ছবি আছে আপনার কাছে? আমার কাছে নেই, আমার মেয়ের কাছে আছে। আর সব ছবি তার কাছে। জাবেদ আলীর প্রতি মায়ায় সুমার হৃদয় দ্রবীভূত হলো। বারবার মনে হলো, ইস, মানুষটার জন্য যদি কিছু করা যেত। যতই দিন যাচ্ছে সেই মায়া বাড়ছে। সেটা চায়ের কাপ হাতে জাবেদ আলী সাহেবের ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে। সে তার নিচের ঠোঁটটা কামড়ে ধরে আছে। তার কপালে ঘাম। সে এক ধরনের অস্থিরতা বোধ করছে। যে অস্থিরতার কারণটাও তার কাছে ঠিক স্পষ্ট নয়। জাবেদ আলী চৌকিতে বসে আছেন, তার পিঠ দেয়ালে, পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট। ভদ্রলোকে অনেক বিচিত্র অভ্যাস, একটি হচ্ছে ফুল হাতা শার্ট ছাড়া তিনি পরেন না। সেটা মনে হলো, ইস, ইনাকে কি সুন্দর লাগছে। এটা মনে হবার জন্য সে লজ্জিত হলো না, অপ্রস্তুত বোধ করলো। অথচ প্রথম দিন মানুষটাকে দেখে খুব রাগী লাগবে। বাইরে উটকো একজন মানুষ ছাদের ঘরে পড়ে থাকবে, যখন তখন ছাদে আসা যাবে না, বৃষ্টির সাথে গোসল করা যাবে না, বাবার সঙ্গে এতে নিয়ে তর্ক করা যাবে না। বাবার কথার মাঝখানে তাকে থামিয়ে বলবেন, যা বুঝো না তা নিয়ে তর্ক করবে না। তোমার অভ্যাস হয়েছে তোমার মার মতো, না বুঝো তর্ক। সেটা বাবাকে বলেনি জাবেদ নামের মানুষটাকে কিছু কঠিন কথা শোনাতে গেছে। কঠিন কথাও ঠিক না, অবহেলা সূচক কিছু কথা, যা থেকে মানুষটা ধরে নেবে এখানে তার বাস সুখকর কিছু হবে না। লোকটা চেয়ারে কাত হয়ে শুয়ে বই পড়ছিল এবং পা নাচাচ্ছিল। চিত্রাকে দিকে পা নাচানো বন্ধ করলো, বই থেকেও চোখ তুলল না। গম্ভীর গলায় বললেন, কেমন আছো চিত্রা? লোকটার পক্ষে তার নাম জানা বিচিত্র কিছু না। নাম তো জানতেই পারে, হয়তো কাউকে জিজ্ঞেস করে জেনে নিয়েছে। তারপরে প্রথম আলাপে পরিচিত ভঙ্গিতে জিজ্ঞেস করা, কেমন আছো চিত্রা? খুবই আশ্চর্যজনক। এসো, ভিতরে এসো। দরজার ধরে দাঁড়িয়ে আছো কেন?
দরজা ধরে দাঁড়িয়ে থাকাটা খুবই অলক্ষণ। অলক্ষণ কেন? প্রাচীন বাংলায় বিশ্বাস, যে মেয়ে দরজা ধরে দাঁড়িয়ে থাকে তার ঘরে সুজন ঢুকে না। সেটা দরজা ছেড়ে ঘরে এসে ঢুকলো এবং বেশ সহজভাবে চৌকির উপর বসলো। জাবেদ আলী নরম গলায় বলেন, পরীক্ষা কেমন হয়েছে? ভালো, শুধু ইংরেজিটা খারাপ হয়েছে। ইংরেজি খারাপ হলে কিছু যায় আসে না। ইংরেজি বিদেশি ভাষা, বাংলাটা ভালো হলেই হলো। ইংরেজি খারাপ হওয়া ক্ষমা করা যায়, বাংলা খারাপ হওয়া ক্ষমার অযোগ্য। আমার বাংলাও খারাপ হয়েছে। সে কি? আসলে আমার সব পরীক্ষায় খারাপ হয়েছে, তবে বাসার কাউকেও কিছু বলিনি। বাসার সবাই জানে আমার সব পরীক্ষা ভালো হয়েছে, শুধু ইংরেজি একটু খারাপ হয়েছে। আমি যা বলি সবাই আবার তা বিশ্বাস করে, কারণ আমি হচ্ছে খুব ভালো অভিনেত্রী, তাই নাকি? জি। মাঝে মাঝে আমার নিজের অভিনয় দেখে মনে হয় আমি সুবর্ণা মুস্তফার চেয়েও ভালো অভিনয় করি। আমার চেহারাটা যদি আর একটু মিষ্টি হতো তাহলে টিভিতে যেতাম। তোমার চেহারা মিষ্টি না? জি না। বুঝলে কি করে চেহারা মিষ্টি না? আমাকে রাতে কখনো পিঁপড়ে কামড়ায় না। আমি মিষ্টি হলে রাতে নিশ্চয়ই পিঁপড়ে কামড়াতো। জাবেদ আলী হু হু করে হেসে বললেন। হাসি উচ্ছ্বাসে তার হাত থেকে বই পড়ে গেল। চিত্রা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার সামান্য রসিকতায় একটা মানুষ এত হাসতে পারে সে কল্পনা করেনি। চিত্রা বলে, চাচা আমি যাই। জাবেদ আলী বলে, অসম্ভব, তুমি এখন যেতেই পারবে না। তোমাকে কম করে হলো আরো 5 মিনিট থাকতে হবে। আমার মনটা খুব খারাপ ছিল, তোমার সঙ্গে কথা বলে মনটা ভালো হলো। একটু ভালো করে দিয়ে যাও। চিত্রা বলল, আমি কারো মন ভালো করতে পারি না। আমি যা পারি তা হচ্ছে মন রাগিয়ে দেওয়া। যে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলে সেই রেগে যায়। আচ্ছা বেশ, তুমি আমাকে রাগিয়ে দিয়ে যাও, দেখি কেমন রাগাতে পারো। তোমাকে 5 মিনিট সময় দেওয়া হলো। চিত্রা 5 মিনিট সময়ের জন্য বসে শেষ পর্যন্ত পুরো 1 ঘন্টা থাকলো। সে আরো কিছুক্ষণ থাকতো, কিন্তু সুরমা রশিদকে দিয়ে ডেকে পাঠালেন। চিটার দিকে তাকিয়ে বললেন, এতক্ষণ কি করছিলে? চিটা বিরক্ত ভঙ্গিতে বলল, মা শুনো, কাকা আমাদের বাড়িতে এনে ঢুকিয়েছ। সুরমা বললেন, কেন? আমি ভদ্রতা করে দেখা করতে গেলাম, উনি আমার ইংরেজি ট্রান্সলেশন ধরলেন। তারপর উপদেশ আর বক্তৃতা অসহ্য। বাবাকে বলে ওনাকে তাড়াবার ব্যবস্থা করবে মা। ওই লোকের জন্য আমার ছাদে হাঁটা বন্ধ হয়ে গেল। তুই তোর মতো ছাদে যাবি? অসম্ভব, আমি আর ভুলেও ছাদে যাব না। আসলে এক কথায় চিত্রা ছাদে যাওয়া সেদিনই থেকে শুরু। তারপর এক রাতে সে আশ্চর্য সুন্দর এবং একই সঙ্গে খুবই ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলো। সে দেখলো সে হাঁটছে, ফুটফুট একটা বাচ্চা মেয়ের হাত ধরে হাঁটছে। সেই বাচ্চা মেয়েটা জাপানি পুতুলের মতো সুন্দর। জাবেদ আলী নামের মানুষটার বাচ্চা মেয়ের অন্য হাত ধরে আছে। সেই মানুষটা বাচ্চা মেয়েটির বাবা এবং সে মেয়েটির মা। ছি ছি, লজ্জা, কি লজ্জা! তার ঘুম ভেঙে গেল। সারা রাত সে জেগে রইল। নিজেকে মনে হচ্ছিল কুচ্ছিত একটা পোকা। সারা রাত সে একটা পোকার মতো শরীর গুটিয়ে শুয়েছিল। শুয়ে শুয়ে সে ফজরের আজান শুনল। তার মা ঘুম ভেঙে দরজা খুলছেন তাও বুঝলো, এবং প্রথমবারের মতো মনে হলো মা রোজ এত ভোরে ওঠে। আশ্চর্য তো! সে নিজেও বিছানা ছেড়ে নামলো। দরজা খুলে বারান্দায় গিয়ে দেখে বারান্দার জলচৌকির সুমা নামাজ পড়ছেন। বারান্দার এই অংশটা চিকের পর্দা ঢাকা, খুব নিরিবিলি। সুমা নামাজ শেষ করে বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে চিত্রা? বলল, কিছু হয়নি, ঘুম ভেঙে গেছে। সকালে ঘুম ভাঙলো কেন? তুমি এমন ভাবে কথা বলছো যেন সকালে ঘুম ভাঙাটা অপরাধ। অপরাধ হবে না কেন? সকালে ঘুম ভাঙাটা তো খুব ভালো কথা। ফজরের 2 রাকাত নামাজ পড়ে ফেলিস, দেখবি সারাটা দিন কত ভালো যাবে, শরীর থাকবে ফ্রেশ। আজ থেকে শুরু কর না। সবসময় প্রতিদিন তোমার অসহ্য লাগে। আজ ভোরবেলা উঠেছে বলে কি রোজ ভোরবেলায় উঠবো? কাল থেকে আবার আগের মতো 10টার সময় ঘুম ভাঙবো। তুই যাচ্ছিস কোথায়? ছাদে মর্নিং ওয়াক করবো। তোর চোখ এমন লাল দেখাচ্ছে কেন? ভোরবেলায় সবার চোখ লাল দেখায়, তোমার চোখও লাল, বাম চোখটা বেশি, ডানটা কম। চিত্তে ছাদে উঠে গেল। আশ্চর্য, জাবের আলী সাহেব ছাদে হাঁটছেন। তার পরনে ফুল হাতা শার্ট, ধবধবে সাদা লুঙ্গি। শার্টের রং খয়েরি, খয়েরি রঙের খানিকটা মুখে এসে পড়েছে। তাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। যেটা খুব সহজ ভঙ্গিতে বলল, ছাদে কি করছেন? জাবেদ আলী বললেন, হাঁটছি। আপনি রোজা তো ভরে উঠেন না? আজ বাধ্য হয়ে উঠেছি, দাঁতের ব্যথায় রাতে ঘুম হয়নি। দেখো গাল ফুলে কি হয়েছে? বৃদ্ধ বয়সে অনেক যন্ত্রণা। দাঁতের ব্যথাটা কি খুব বেশি? এখন একটু কম, সব ব্যথা দিনে দিনে কমে যায়।